প্রিয় দর্শক, স্ট্রোক কি? স্ট্রোক আসলে কাদের হয়, কেন হয়? উইন্টারে কি স্ট্রোকের পরিমাণ বেড়ে যায়? কেন আমরা বলি টাইম ইজ ব্রেইন? এটার প্রতিকার কি, প্রতিরোধের উপায়ও বা কি? সব কিছুই তো জানতে চাই আমরা, কারণ স্ট্রোক ইজ অ্যান এমার্জেন্সি সিচুয়েশন। আমি ডক্টর শ্রাবণা তৌহিদা এই বিষয়টা নিয়ে কথা বলতেই হাজির হয়েছি স্বাস্থ্য পরামর্শে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এই বিষয়ে একজন এক্সপার্ট। আমার সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ নাজমুল হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম। ইসলাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, এবং স্ট্রোকের মতো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। প্রথমেই জানতে চাই, স্ট্রোক বলতে আমরা কি বুঝি? আসলে স্ট্রোক হচ্ছে আমাদের ব্রেন একটি রোগ। আপনি দেখবেন আপনাদের একটা কোনো বিল্ডিংয়ের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার একটা পাইপ থাকে, সেখান দিয়ে এই বিল্ডিংয়ের মধ্যে সব পানি সাপ্লাই হয়। রাইট। ঠিক ব্রেনের মধ্যে আমাদের এরকম ধমনী আছে যেটা ব্রেনকে সাপ্লাই দিচ্ছে। কোনো কারণে যদি এই পাইপটা আটকে যেতে পারে, কোনো ব্লক হয়ে, অথবা ফেটে যেতে পারে। ঠিক এরকমই আমাদের ব্রেনে যদি এরকম ধমনী ফেটে যায় অথবা ব্লক হয়ে যায়, তখন যে ব্রেনের রক্তকোষগুলো বন্ধ হয়ে যায়। তখন কিন্তু আমাদের ব্রেনে যে ফাংশন, নর্মালি আমরা কি কথা বলতেছি, আমরা হাত নাড়াচ্ছি, এভরি ফাংশন হ্যাম্পার্ড হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে আপনার চোখে দেখতে সমস্যা হতে পারে, কথা বলতে সমস্যা হতে পারে, আপনার এক হাত এক পা অবশ্যই যেতে পারে, মুখটা বাঁকে যেতে পারে। লক্ষণগুলোতে আমি পরে আসতে চাচ্ছি, তবে আপনি যেভাবে বললেন যে স্ট্রোকের, আমি জানি ডক্টর হিসেবে যে দুই ধরনের স্ট্রোক হয়ে থাকে। তো এই হেমোরেজিক স্ট্রোক এবং ইসকেমিক স্ট্রোক দুইটা কিন্তু অলরেডি আপনি এক্সাম্পলে বলে দিয়েছেন। তারপরে দর্শকদের বোঝার স্বার্থে দুটা সম্পর্কে একটু ছোট করে শুনেই আমি জানতে চাই যে কোন স্ট্রোকটা বেশি হয়। মোস্ট অফ দ্য 85% কিন্তু ইসকেমিক স্ট্রোক, মানে ব্লক হয়ে যে স্ট্রোক হয় সেটা। আর 15% কেসে দেখা যাচ্ছে তখন আপনার হেমোরেজিক স্ট্রোক হয়। কিন্তু আমাদের একটা ধারণা আছে, মানে স্ট্রোক মানে হচ্ছে হয়তো ব্রেনের রক্তনালী ফেটে গেছে, মানে ব্লিডিং হয়েছে। হ্যাঁ, সবাই এটাই মনে করে। এবং আরও একটা মজার বিষয় বলি, বাংলাদেশের মানুষজন স্ট্রোক মনে করে যে হার্টের স্ট্রোক, মানে জিনিসটা যে ব্রেইনে হয় এটা অনেকেই জানে না। হ্যাঁ হ্যাঁ, মানে আসলে কি আমরা, আপনি একটা সিনেমা দেখেছেন, আনোয়ার হোসেন যে নায়ক ছিল অভিনেতা করতো, সে কিছু হলেই বুকে চাপ দিত এবং সে অজ্ঞান হয়ে পড়ে যেত। আসলে কিন্তু এই যে সবার যে ধারণা, মানে স্ট্রোক মানে হচ্ছে বুকে স্ট্রোক, আসলে তা না। বুকে যে ব্যথা হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। আর ব্রেনে যদি যখন আমাদের যে ব্রেন, যে স্ট্রোক শব্দটা শুধু ব্রেনের জন্য প্রযোজ্য। যেহেতু হেমোরেজিক স্ট্রোকটা আপনি বললেন হচ্ছে কম, ইসকেমিকটা বেশি, উইন্টারের সাথে আসলে স্ট্রোকের কি সম্পর্ক আছে আদৌ? হ্যাঁ, আসলে কিন্তু এখন তো আমাদের যে উইন্টার সিজন চলছে, আসলে উইন্টারে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শীত হয়, শীতে যেরকম আমরা একটু কাঁপি, কিন্তু তো যেহেতু আমাদের শিভিয়ারিং হয়, শিভিয়ারিং হলে যাতে আমাদের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, হয়ে গেলে তখন দেখা যায় ব্লাড প্রেশার বেড়ে যায়। একটা হচ্ছে এরকম। আর উইন্টারে আমাদের সোয়েটিং কম হয়, সোয়েটিং কম হওয়ার কারণে আমরা কিন্তু পানি কম খাচ্ছি, যার কারণে আমার রক্তের যে ঘনত্ব সেটা কিন্তু বেড়ে যায়। এবং উইন্টারে দেখবেন আমরা কিন্তু ওই আপনার যে সানলাইট যে এক্সপোজার, ভিটামিন ডি, সেটা কিন্তু আমাদের স্ট্রোক কম হয়, ইনফ্লামেশন কমে যায়, যার কারণে স্ট্রোক প্রিভেনশন প্রতিরোধ করে। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে কি রক্তের ঘনত্বটা বেশি বেড়ে যায়, যার কিন্তু স্ট্রোক হওয়ার চান্সটা অনেক একটু, এই চান্স বেশি থাকে শীতের সময়। সো এই জন্য আমি বলবো শীতের সময় যাতে অবশ্যই আপনাকে একটু এক্সারসাইজ, সানলাইট এক্সপোজার, এবং আপনাকে বেশি বেশি পানি খেতে হবে। যদি আমাদের সোয়েটিং হচ্ছে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আসলে লক্ষণগুলো অলরেডি অনেকটুকুই আপনি বলেছেন, তারপরেও জানতে চাই যে কোন কোন লক্ষণগুলোতে আমরা আসলে অনেক বেশি কেয়ারফুল থাকবো বা মনে করবো এটা এমার্জেন্সি। সবসময় যে কোনো প্রোগ্রাম হোক, যে কোনো অনুষ্ঠানই বলি, আমি একটা সূত্র আমি সবসময় বলে দিই, এই তো আপনি মনে রাখেন, বি ফার্স্ট। বি বলতে হচ্ছে বি হচ্ছে আমাদের ব্যালেন্সের সমস্যা। আপনি দেখা যাচ্ছে কোনো যদি একটা রুগী এরকম আসে যে হাঁটতে গিয়ে আপনি একদিকে কাঁথে পড়ে যাচ্ছেন, অথবা আপনি হাঁটতেছেন একদিকে যাচ্ছেন আরেকদিকে, সো এরকম যদি হয় তাহলে স্ট্রোকের একটা লক্ষণ। ইতে হচ্ছে আই হচ্ছে আপনার চোখে যদি কোনো ডাবল ভিশন দেখেন এবং আপনি ঘোলাঘোলা দেখছেন, এবং অথবা আপনি দেখছেনই না, এটা কিন্তু স্ট্রোকের লক্ষণ। আর একটা মনে রাখছি ফার্স্ট হচ্ছে এফ, যদি মনে রাখি আমরা, ফেস যদি একদিকে বাঁকা হয়ে যায়। আর এতে হচ্ছে আর্ম বলতে হচ্ছে আমরা হাত উঠাতে সমস্যা, পায়ে সমস্যা, এরকম হতে পারে। আর এস হচ্ছে স্পিচ, আপনি কথা বলতে জড়তা হচ্ছে, কথা আটকে যাচ্ছে, এবং আপনি জিজ্ঞেস করতে একটা উত্তর দিচ্ছেন আরেকটা, যদি এরকম হয়। আর টিতে হচ্ছে টাইম। আমি টাইমে এই কারণে বলবো, আমরা যেটা করি, আমরা এক মুহূর্তে দেরি করবো না। This is time is very important, and that's why time is brain বলে থাকি আমরা। Yes, time is brain because of আপনার প্রতি মিনিটে 1.9 মিলিয়ন আপনার নিউরন নষ্ট হবে। প্রায় আপনার
20 লাখ নিউরন নষ্ট হচ্ছে। সো আপনি দেরি করা মানে হচ্ছে আপনি নিউরন নষ্ট হচ্ছে, আপনি প্যারালাইজ, পার্মানেন্ট ড্যামেজ হওয়ার চান্সটা বেশি। এক্স্যাক্টলি। এখন দেরি ধরেন আমি করব না, আমি ঢাকা শহরে থাকি, প্রচণ্ড ট্রাফিক রাস্তায়, আমার কি মানে নিজেদের বাসায় বা ধরেন যাওয়ার পথে ফার্মেসি থেকে কোনো কিছু ইমার্জেন্সি ট্রিটমেন্ট নেওয়ার কোনো সুযোগ আছে? স্ট্রোকের ট্রিটমেন্ট আপনার বাসায় কোনো নো স্কোপ। কেন? আমরা কিন্তু জানি না এটা কি হেমোরেজিক স্ট্রোক হয়েছে নাকি ইসকেমিক স্ট্রোক হয়েছে। অনেকে ভুল করে কি অ্যাসপিরিন খেয়ে নেয়, রাইট। কিন্তু এটা হার্ট অ্যাটাকের জন্য প্রযোজ্য। বাট আপনি ব্রেন স্ট্রোক কখনই আপনারা যে ভুল করে ফার্মেসি থেকে এই অ্যাসপিরিন অ্যাসপিরিন জাতীয় ওষুধ আছে খেয়ে ফেলতেছেন, ইটস নট গুড। হ্যাঁ, এটা তো আসলে আমার যদি হেমোরেজিক স্ট্রোক হয় তখন কিন্তু ব্লিডিং আরো বেড়ে যাবে। এক্স্যাক্টলি, তখন এটা কিন্তু আরো খারাপ হবে। এই মেসেজটা দেওয়ার ছিল। তবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে তখন নিয়ারবাই স্পেশালাইজড আপনি নিয়ে হসপিটালে যাবেন। যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার যেখানে সিটি স্ক্যান এমআরআই আছে এই ধরনের হসপিটালকে টার্গেট করবেন। ওকে। এবং কারণ হচ্ছে কি আপনাকে তো আলাদা করতে হবে কোন স্ট্রোক, এটা কি ইসকেমিক হচ্ছে নাকি হ্যামোরেজ হচ্ছে, এটা আপনাকে সিটি স্ক্যান এমআরআই করে আলাদা করতে হবে। আমরা স্ট্রোক নিয়ে অনেকটুকু কথা বললাম, ঝুঁকিপূর্ণ কারা, মানে কাদের বেশি হয়, কেন হয়? নন মডিফাইলে বলি, আর কিছু মডিফাই করা যায়। যেমন নন মডিফাইল হচ্ছে আপনার ফ্যামিলিগত স্ট্রোক আছে, সেটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন এইজ একটা ফ্যাক্টর, যেমন 65 ইয়ার্সের উপরে কিন্তু হচ্ছে, আচ্ছা। এগুলা আপনার মেলদের বেশি হচ্ছে। আর মোস্ট অফ দ্য মডিফাই করতে পারবেন, আপনাকে জানতেই হবে। যেমন আপনার ডায়াবেটিস আছে, আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস, আপনার উচ্চ রক্তচাপ বেশি ভুগতেছেন, আপনার হাই কোলেস্ট্রল, ট্রাইগ্লিসাইড অনেক হাই, এবং আপনার দেখা যাচ্ছে কায়িক পরিশ্রম আপনি করছেন না। ফিমেলদের ক্ষেত্রে আমরা বলি যে যারা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল খাচ্ছে তাদের কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। এবং এখন দেখা যাচ্ছে ইয়াংদের কিন্তু আপনার স্ট্রোকের, হ্যাঁ, মানে এই টপিকটা আমি আসবো যে ইয়াংদের স্ট্রোকের পরিমাণটা বেশি কেন হচ্ছে। আমাদের যে ডায়াবেটিসের কথা বললেন, হাইপার টেনশন ওয়ান অফ দ্য মেজর রিজন। আর কোনো মানে ধরেন ওয়েদার বা লাইক আমাদের জিওগ্রাফিক্যাল কোনো ভেরিয়েশন আছে এটার মধ্যে? হ্যাঁ, ওয়েদার মেইনলি হচ্ছে আমাদের দেখা যাচ্ছে, আমি তো আগেই বললাম একটু উইন্টার সিজন একটু বেশি হচ্ছে। এবং দেখা যাচ্ছে আমাদের যে সাবকন্টিনেন্ট এশিয়ান যে পপুলেশন, বিকজ অফ আমরা কায়িক পরিশ্রম কম করি, আপনি দেখবেন আমাদের বডি স্ট্রাকচার আলাদা, ফ্যামিলিগত স্ট্রোকগুলো বেশি, প্লাস হচ্ছে আমরা এই ধরনের ফাস্টফুড খুব বেশি খাচ্ছি। এবং দেখা যাচ্ছে যারা অনেক সময় যারা অ্যালকোহল, স্মোকিং এগুলো কিন্তু নিচ্ছি, এগুলো কিন্তু আসলে ব্যাড ইম্প্যাক্ট, আমাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো ইয়াং স্ট্রোকের কারণটা কেন এখন ইদানিং আমরা বেশি দেখছি সেটা আমি শুনবো একটা ব্রেক থেকে ফিরে আসবার পরে। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য পরামর্শে। আমি ডক্টর শ্রাবণা তৌহিদা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম স্ট্রোক নিয়ে, এবং ইয়াং স্ট্রোক কেন বেশি হয় এই বিষয়টা আবারও আমি উপস্থাপন করতে চাই ডক্টর মোহাম্মদ নাজমুল হাসান আপনার কাছে। ইয়াং স্ট্রোক বেশি হচ্ছে, একটা সময় আপনিও বললেন যে 65 ইয়ার্স এজ হচ্ছে রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে, তাহলে ইয়াংরা কেন এখন ঝুঁকিতে পড়ছে? হ্যাঁ, এখন আপনি কি এখন দেখা যাচ্ছে সবাই ডিভাইসে আসক্তি বেশি, অনেকের জন্য ঘুম হচ্ছে না, রাত্রে ডিভাইস দেখছে, তো ঘুম না হওয়ার কারণে ইনসোমনিয়া বলি আমরা, তো যার কারণে কিন্তু আমাদের বডির হরমোন বেড়ে যাচ্ছে, সেকেন্ডারি হরমোনগুলো, যার কারণে ওরা বেশি মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে অবেসিটি হয়ে যাচ্ছে, আপনার ব্লাড প্রেশার বাড়ছে, ডায়াবেটিসও বাড়ছে, এবং দেখা যাচ্ছে অনেকে এডিক্টেড হয়ে যাচ্ছে, স্মোকিং, অ্যালকোহল, এখন অনেকে যারা ইয়াবা, অ্যামফিটামিন যেটা বলি, সেটাও কিন্তু এডিক্টেড হয়ে যাচ্ছে, ইয়াং স্ট্রোক কারণে বেড়ে যাচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে কারো যদি জন্মগতভাবে ভালভের রোগ থাকে, হ্যাঁ, আমরা ওই ভালভের কারণে কিন্তু স্ট্রোক হয়। এছাড়া যাচ্ছে ফ্যামিলিয়াল কিছু আপনার ব্লিডিং ডিসঅর্ডার, ক্লটিং ডিসঅর্ডার আমরা বলি, যেখানে রক্তের কিছু রোগ আছে, যেখানে কিন্তু তখন রাপচার হয়ে এরকম হয়। এছাড়া দেখা যাচ্ছে অনেক সময় জন্মগতভাবে তার ব্রেনের যে ধমনী থাকে সেটার ত্রুটি থাকে, সেটা ফেটে গিয়ে কিন্তু ইয়াং স্ট্রোক হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইয়াং স্ট্রোক এখনকার কারণ। একটা তো হচ্ছে লাইফস্টাইল চেঞ্জের মধ্যেই ইয়াংদের মধ্যে এখন ড্রাগ এডিকশনের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। সো এটার কারণে অনেক ডিজিজকে আমরা ইনভাইট করছি। সো এই জায়গাটায় সবার আসলে কেয়ারফুল হওয়া উচিত, ফ্যামিলির স্পেশালি। আর আমরা কথা বলছিলাম স্ট্রোক নিয়ে, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যেটা বলি, সেটা কিভাবে আসলে স্ট্রোকটাকে ত্বরান্বিত করে? উচ্চ রক্তচাপ আপনি তো মানে আমাদের ব্লাড যে প্রেশার সেটা বেড়ে যায়, তো আমাদের যে ধমনীর মধ্যে তখন কিন্তু এটা চাপ পড়ে, চাপ পড়লে যেটা হয় অনেক সময় এই রক্তনালীটা ব্লক হয়ে যেতে পারে, অথবা রক্তনালী নরম হয়ে ফেটে যেতে পারে, যার কারণে কিন্তু এই রক্তচাপ আস্তে আস্তে আপনি যদি কন্ট্রোল না করেন সেটা কিন্তু একসময় স্ট্রোকে পরিণত হবে। ওকে, আর হোয়াট অ্যাবাউট ডায়াবেটিস মেলিটাস? হ্যাঁ, ডায়াবেটিস হলে যেটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিসের কারণে রক্তে যে আমাদের যে কোলেস্ট্রল,
এইটার পরিমাণ কিন্তু মানে আমাদের যে রক্তনালী সেটা ব্লক হয়ে যায় এবং রক্তনালী কিন্তু নরম হয়ে যায়। এই কারণে কিন্তু ডায়াবেটিস কারণে স্ট্রোক হয়। ওকে, বাট ডায়াবেটিস এবং হাইপারটেনশন বাংলাদেশে তো এখন অনেক বেশি, প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এটা পাওয়া যাচ্ছে। আমরা বলছি যে স্ট্রোক কেন হচ্ছে সব কিছুই বুঝলাম, প্রতিকার প্রতিরোধ সেটাও আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে আমি যে একটা ফ্রেজ ইউজ করলাম টাইম ইজ ব্রেন, এটা কেন বলছি আমরা? টাইম ইজ ব্রেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা প্রথম বলেছি যে আপনার প্রতি মিনিটে কিন্তু 1.9 মিলিয়ন নষ্ট হচ্ছে। এবং আপনি তার মানে কি আপনার কিছু নিশ্চয়ই টাইম ফ্রেম আছে, এর মধ্যে এই টাইমের মধ্যে চিকিৎসা করলে তাহলে কিন্তু সেটাই আমি জানতে চাচ্ছি যে আপনি তো বলেছেন যে প্রতি মিনিটে কতগুলো আমাদের নিউরো নষ্ট হচ্ছে বা আমার খুব দ্রুত হসপিটালে যাওয়া উচিত, গেলাম, বা সেটা আসলে কতটুকু টাইম ফ্রেম, কতটুকু কি করণীয় আছে? হ্যাঁ, এটা আসলে এটা অনেকে ভালো কোশ্চেন করেছেন। আমরা যে ব্লাড যে ক্লটটা হয়, আধুনিক যে চিকিৎসা আছে সেখানে হচ্ছে এই ক্লটটাকে যে ভেঙে আমরা বলি ক্লট বাস্টিং একটা ড্রাগ আছে, এটা যদি 3.5 ঘন্টার মধ্যে আমরা দিতে পারি তাহলে কিন্তু এই ক্লটটা ডিজলভ হওয়া সম্ভব। মানে সম্পূর্ণ আপনার যে আমাদের যে রক্তের যে চাকাটা আছে সেটা কিন্তু আপনার লাইসিস হয়ে যাবে, মানে ভেঙে যাবে। তো সেই টাইমটা কিন্তু 3.5 ঘন্টা। ইট ইস ভেরি ডিফিকাল্ট যে আপনি আগে বলেছেন যে ঢাকার জ্যামের মধ্যে আসা আসলে ভেরি ডিফিকাল্ট। সেই জন্য আমি আগেই বলেছি যে আপনার সিটি স্ক্যানে আমার এই সমৃদ্ধ হসপিটাল এবং টার্সিয়াল যে আইসিইউ যে হসপিটাল যদি থাকে, আপনি যদি 3.5 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু সিটি স্ক্যানে আমার করে আমরা যে ক্লটটাকে দেখতে পারি তখন কিন্তু এই ধরনের ড্রাগগুলো দেওয়া যায়। কিন্তু পরে আসলে অনেক কঠিন। সো এই জন্যই টাইম ইজ ব্রেন, আমরা সেল থেকে বাঁচাতে হবে। 3.5 ঘন্টার পরে গেলে তখন ট্রিটমেন্ট অপশনটা কি? হ্যাঁ, যখন 3.5 ঘন্টা হয়ে যায় তখন আমরা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মেকানিক্যাল থ্রম্বেক্টমি। মানে হচ্ছে আমরা যে নর্মাল যে অ্যাঞ্জিওগ্রাম করি সেখানে ওই মেশিন দিয়ে, ঠিক অ্যাঞ্জিওগ্রাম যে মেশিন থাকে সেখান থেকে আমরা একটি নালি দিয়ে রক্তনালীতে আমরা ব্রেনে পৌঁছে যাই, সেখান থেকে ক্লটটাকে রিমুভ করা যায়। সেটা আপনার 6 আওয়ার পর্যন্ত করা যায়। আর 6 আওয়ার্সের পরেও যদি কোনো পেশেন্ট আসে, হ্যাঁ, সেখানে যেটা অলরেডি সেলগুলো ড্যামেজ হওয়া শুরু করে তখন আমাদেরকে সাপোর্টিভ কেয়ার বলি। সাপোর্টিভ কেয়ার হচ্ছে আপনাকে আমরা এয়ারওয়েটাকে ঠিক করি এবং কন্ট্রোল অফ ব্লাড প্রেশার, কন্ট্রোল অফ ডায়াবেটিস এবং আপনার কন্ট্রোল অফ আপনার যে রক্তের যে চর্বি সেটাকে ওষুধ আমরা দিই এবং তার জন্য ফ্লুইড দেওয়া এবং ফিজিওথেরাপি অন্য অপশনগুলো চলে যায়। এবং যদি মনে হয় তার রক্ত ব্লক হয়েছে তখন আমরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিই। এবং অনেক সময় দেখা যায় এরকম হয় যে হ্যামোরেজ যদি থাকে, এই হ্যামোরেজ করার জন্য আমাদেরকে তখন নিউরো সার্জারি একটা ডিপার্টমেন্ট আছে, ওদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে দেখা যাচ্ছে অনেক সময় সার্জারি প্রয়োজন হতে পারে। এই জন্য ওদেরকে আমরা ইনভলভ করি এবং আইসিইউ লাগতে পারে অনেক সময় রুগীকে, কারণ অনেক সময় রুগী অজ্ঞান হয়ে আসতে পারে কিন্তু ব্লিডিং হয়ে। সো এই জন্য আমাদেরকে আইসিইউ সাপোর্ট লাগতে পারে। আসলে ট্রিটমেন্ট অপশনটা এরকম, যদি উইদিন 12 আওয়ার্সের মধ্যে না আসা হয়, আমরা যেটা দেখি ঢাকা মেডিকেল কলেজে যে সব টার্সিয়ারি প্লেস থেকে তো মানে দেখা যায় যে আমাদের টার্সিয়ারি প্লেস হিসেবেই ঢাকা মেডিকেল কলেজে আসে, মানে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে। রাইট, এক্স্যাক্টলি। তো তখন আসলে ট্রিটমেন্ট অপশন তো তেমন একটা থাকে না সাপোর্টিভ ছাড়া। এই ক্ষেত্রে আসলে সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা কতদিন দিই, বা তাদের রিহ্যাবিলিটেশন, তাদের কাউন্সিলিং, ফিজিওথেরাপি, এগুলো কতদিনের জন্য আমরা সাজেস্ট করি? স্ট্রোক ট্রিটমেন্টটাকে আমরা 2 ধরনের ভাগ করি। আমরা বলি অ্যাকুয়েট স্ট্রোক, যখন রুগীটা আসে তখন তাকে আমরা তখন তাকে ট্রিট করার চেষ্টা করি, 7 to 14 days লাগে। এবং তারপরে কিন্তু আরেকটা জিনিস শুরু হয়ে যায়, আপনি যেটা বললেন যে নিউরো রিহ্যাবিলিটেশন একটা সাবজেক্ট, আমরা রুগীকে বাসায় পাঠিয়ে দেবো, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু তখনই শেষ হয়ে যায়নি। কারণ তখন আপনার ড্রাগের পাশাপাশি কিছু নিউরো রিহ্যাব লাগে। কারণ একটা রুগী আপনি যখন স্ট্রোক করেন আপনি সাইকোলজিক্যাল আপসেট হয়ে যাবেন। সো আপনাকে তখন আপনাকে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলি পেয়ে বসবে। সো তখন আপনাকে এই সাপোর্টিভ, আপনাকে নিউরোসাইকিয়াট্রিক, আমাদের এই মানুষ আমরা সাইকিয়াট্রিস্ট যে মানসিক রোগ ওদেরকে ইনভলভ করতে পারি এখানে। ওনাকে ফিজিওথেরাপি, যে হাতটা আপনার অবশ হয়ে গেছে, তা আপনার পা অবশ হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, সেটাকে আপনাকে ফিজিওথেরাপির মাধ্যমে ঠিক করতে হবে। আপনি আগে ব্যাংকে সাইন করতে পারতেন, হাত লিখতে পারতেছেন না। সো এটা আপনাকে যে অকুপেশনাল থেরাপি বলি, আপনাকে হাত দিয়ে কীভাবে খেতে হয় শেখানো হবে। অনেক সময় যাদের দেখা যাচ্ছে কথা বলতে পারতেছে না, তাদের কিন্তু স্পিচ থেরাপি, ল্যাঙ্গুয়েজ থেরাপি, তাকে ওয়ার্ডগুলো শেখাইতে হবে। তো এগুলো কিন্তু আপনি খুব ইম্পর্টেন্ট। অনেক সময় রুগী কিন্তু খেতে পারে না, তখন কিন্তু আমরা নাকে নল দিয়ে খাবার দিই। সো আপনাকে নল খাবার কীভাবে খেতে হয় সেটাকে আপনাকে শেখানো হবে। এবং এরকম হয় সে কথা বলতে পারে না, ওটা বলি স্পিচ থেরাপি, প্রত্যেকটি ওয়ার্ড শেখানো হয়। তো এরকম থেরাপিগুলো আমরা তার লাগবে এবং তাকে রেগুলার ডক্টরের একটা ফলো আপে থাকতে হবে। সো এগুলো কিন্তু বাসায় গিয়ে আপনাকে শিখিয়ে দিতে হবে। এই যে আমরা এতগুলো থেরাপির কথা আপনি বললেন, এগুলো কি ঢাকার বাইরের সেন্টারগুলোতে অ্যাভেলেবল? ঢাকার বাইরেগুলোতে মেডিকেল কলেজগুলোতে অ্যাভেলেবেল, বাট আমাদের মনে হয় এই ক্ষেত্রে এখানে একটু জোর দেওয়া উচিত।
অনেক সময় পেশেন্টও জানে না, সেভাবে যেন ওষুধ খেলে সে ভালো হয়ে যাবে। তো তাদেরকে আমাকে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে যে আসলে ইভেন আমি ফিজিওথেরাপি নিয়ে দেখেছি অনেক ডক্টররাও কনফিউজ থাকে, হ্যাঁ লাইক কোন ফিজিওথেরাপি কাকে দিতে হবে, কি করতে হবে, এটা কারা ভালো বলতে পারবে, আই ডোন্ট নো। মানে আপনারা কিভাবে সাজেস্ট করেন, বা লেটেস্ট যে ট্রিটমেন্ট অপশন কি এসেছে ওয়ার্ল্ডের সাথে কম্পিটিটিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি, সেটা নিয়ে কথা বলবো একটা ছোট্ট ব্রেকের পরে। ভিউয়ার্স, আবারও সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরছি একটু পরেই স্বাস্থ্য পরামর্শে। Once again, welcome back. This is me, Dr. Shravana Tauhida, and you're watching Vijay Television স্বাস্থ্য পরামর্শে আছি। স্ট্রোক নিয়ে কথা হচ্ছিল ডক্টর মোহাম্মদ নাজমুল হাসানের সাথে, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আরও একবার স্বাগত। স্ট্রোকের আসলে প্রিভেনশন এবং স্ট্রোকের লেটেস্ট ট্রিটমেন্ট জানতে চাওয়ার ইচ্ছে ছিল আমার আপনার কাছে, কিন্তু তার আগে মিনি একটা কোয়েশ্চেন, মিনি স্ট্রোক কি? অনেকে রুগীরা বলে আসলে এই ছোট একটা স্ট্রোক হয়েছে, আসলে কিন্তু স্ট্রোকটা ছোট না। আমি মিনি স্ট্রোকে বলি, আপনি যখনই আপনার জ্বর হবে, আপনি দেখুন একটা ম্যাগ হয়, মানে ওটা হচ্ছে পূর্বাভাস যে আপনাকে দিচ্ছেন আপনি ম্যাগ হবে, মানে জ্বর এখন শুরু হবে। সো মিনি স্ট্রোক হচ্ছে আপনি স্ট্রোকের পূর্ব লক্ষণ, মানে আপনার যে সমস্যাগুলো ছিল সেটা আপনি যে আপনার হাত অবশ হওয়া, মুখ কথা আটকে যাওয়া, চোখে দেখছেন না, সেটা দেখা যায় 24 আওয়ার্সের মধ্যে আপনি রিকভার করে গেছেন। ইউজুয়ালি 1 আওয়ার্সের মধ্যে রিকভার হয়ে যায়, যেটাকে আমরা টিআইএ বলি। হ্যাঁ, এটাকে আমরা সংক্ষিপ্ত টিআই মানে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলি, ছোট একটা অ্যাটাক। কিন্তু আমরা অনেক সময় ইগনোর করে যাই, কথা আটকে যাচ্ছে, আপনি পাচ্ছেন এমনি হয়তো টেনশনের কারণে হয়েছে, হার্টের অবস্থা হয়েছে, মনে হয় আমি জোর পাচ্ছি না। তো এই যে আসলে সমস্যাগুলো হয়, তো এটা কিন্তু আপনাকে মিনি স্ট্রোক ধরে নিতে হবে, আপনাকে লক্ষণ দিচ্ছে। তার মানে কি, এটা যদি আপনি না ধরতে পারেন, আপনার 48 ঘন্টার মধ্যে স্ট্রোকের চান্স বেশি। ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। 5% চান্স অফ স্ট্রোক আর বেশি 48 ঘন্টার মধ্যে, এবং 7 দিনের মধ্যে 10% চান্স। তখন তার কি করা উচিত? হসপিটালে যাওয়া উচিত? হ্যাঁ, তখন আপনাকে ধরে নিতে হবে আপনার স্ট্রোক আসতেছে। ওকে, সো এটা কিন্তু পূর্ব লক্ষণ, এটা ইট ইজ গুড ফর ইউ। আচ্ছা, তখন আপনাকে অবশ্যই একজন নিউরোলজিস্ট অথবা মেডিসিন যে কোনো স্পেশালিস্ট পরামর্শ নিতে হবে, এবং আপনাকে কেন হচ্ছে এটা আপনাকে কারণগুলো বের করতে হবে। ওকে, আপনি কি ডায়াবেটিস আক্রান্ত, নাকি প্রেশার বেশি, নাকি হার্টের সমস্যা, মানে ফুল চেকআপটা করাতে হবে তখন আপনাকে প্রিভেনশনের দিকে চলে যেতে হবে। ওকে, সো স্ট্রোকের প্রিভেনশনে যাওয়ার আগে যেটা বলছিলাম, লেটেস্ট ট্রিটমেন্ট বাংলাদেশে কি কি অ্যাভেলেবল? হ্যাঁ, এখন দেখি তো বাংলাদেশে অনেক হসপিটাল বের হয়ে গেছে। আমাদের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স যে হসপিটাল, সরকারি হসপিটাল, আপনি জানেন, সেখানে ব্রেনের চিকিৎসা করা হয়, আগারগাঁওতে অবস্থিত। ঠিক সরকারি পাশাপাশি বেসরকারিগুলো এগিয়ে যাচ্ছে। যেমন আপনাকে এখন আগে একসময় আইসিইউ ছিল না, এখন কিন্তু করোনার কারণে হোক, এখন কিন্তু মোটামুটি আইসিইউ সম্বন্ধে সবাই জানে। তো সেই ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান এমআরআই সমৃদ্ধ অনেক হসপিটাল আছে, টার্সিয়ারি লেভেল হসপিটাল, এবং 3.5 আওয়ার্সের মধ্যে যে বললাম আর কি, সেই স্ট্রোক আমাদের ওষুধগুলো আগে পাওয়া যেত না, এখন কিন্তু অ্যাভেলেবেল, প্রায় 50,000 to 60,000 পাওয়া যায় একটা ইঞ্জেকশনের দাম। আগে আমাদের বিদেশ থেকে আনতে হতো, বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু দেওয়া যাচ্ছে। আমরা বলি ক্যাথ ল্যাব, মানে হচ্ছে যেখানে এনজিওগ্রাম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল হসপিটাল আছে, যেখানে আপনি কিন্তু মেকানিক্যাল থ্রম্বোটমি করা যাচ্ছে। এবং অনেক সময় স্ট্রোক প্রিভেনশনের জন্য যে স্টেন লাগে, আমরা যখন হার্টে যেমন স্টেন লাগে, আমাদের এই গলার মধ্যে কিছু ভেসেল আছে যেখানে ব্লক থাকে, সেখানে কিন্তু স্টেন লাগানো যায়, মানে রিং লাগানো যাচ্ছে। আচ্ছা, এবং আমাদের নিউরো সার্জারি কিন্তু এগিয়ে যাচ্ছে। ইভেন বাংলাদেশে রোবোটিক সার্জারি হচ্ছে, ব্রেনের সার্জারি। তো এখানে দেখা যাচ্ছে অনেক সময় রক্তক্ষরণ হয়, রক্তনালী ব্লক হয়, মানে রক্তনালীগুলার যে কিছু টিউমার আমরা বলি অ্যানোরিজম, সেগুলো কিন্তু ক্লিপ করা যাচ্ছে উইদাউট অপারেশন ছাড়াও। সো এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। সো যে কোনো টার্সিয়ারি লেভেল হসপিটাল এবং সরকারি মেডিকেল কিছু কিছু ক্ষেত্রে করা হচ্ছে। সো বাংলাদেশে আমার মনে করি নিউরোলজিতে এবং স্ট্রোকের ট্রিটমেন্ট কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আমি যেগুলি বললাম, নিউরো রিহ্যাবিলিটেশন, আপনি ফিজিওথেরাপি এবং নিউরোসাইকিয়াট্রি খুব ডেভেলপ হয়ে যাচ্ছে। ফিজিওথেরাপির ক্ষেত্রে কি আপনারা বলে দেন যে কোন টাইপের ফিজিওথেরাপি দেওয়া হয় বা দিতে হবে? ইউজুয়ালি আমরা একটা সাবজেক্ট আছে, এটা হলো ফিজিক্যাল মেডিসিন। হ্যাঁ, ওদের কাছে আমরা ইনভলভ নিয়ে নিই, ওরা টাইপস বলে দেয় এটা কি আসলে অ্যাক্টিভ মুভমেন্ট হবে, নাকি প্যাসিভ মুভমেন্ট হবে, নাকি আপনি রেডিয়েশন কী দিবেন, আল্ট্রাসাউন্ড কোনটা দিবেন, বা কোনটা আপনাকে ট্র্যাকশন দিবেন, মানে এই জিনিসগুলো ওরাকে আমরা ডিসাইড করি। ফিজিক্যাল মেডিসিনের দেখা যায় যে কনসালটেন্ট তো অনেক কম, তো এখানে আসলে অ্যাসিস্ট্যান্টরাই বিভিন্ন জায়গায় কাজ করে। সো এইখানেই মিসগাইডিং ব্যাপারগুলো চলে আসে। সো বিং এ ডক্টর আমি এই জিনিসটাকে নিয়ে আসলাম, কারণ আমি নিজে এটা ফেস করেছি আমার বাবা মার ক্ষেত্রে। সো যাই হোক, এবার আসলে ওই প্রশ্নটাই জানতে চাই, সবাই যেটা জানতে চায় যে প্রতিরোধের উপায় কি, প্রতিরোধ কি? আসলে আমরা এটা আসলে সবাই জানা উচিত। আপনি 80% ক্ষেত্রে আপনি স্ট্রোক প্রিভেন্ট করতে পারবেন,
সো আমাদের আমরা যদি কন্ট্রোল অফ ডায়াবেটিস, যাদের ডায়াবেটিসে ভুগছে এবং উচ্চ রক্তচাপের ওষুধগুলো একটু রেগুলার খেতে হবে। এবং যাদের কোলেস্ট্রল বেশি বা ট্রাইগ্লিসারাইড বেশি, তাদেরকে অবশ্যই কোলেস্ট্রল কমানোর ওষুধগুলো রেগুলার খেতে হবে। এবং যারা ইয়াং আছে, ইয়াং সবাইকে বলবো আর কি, যাতে স্মোকিং, অ্যালকোহল যাতে অ্যাভয়েড করা হয়, ড্রাগ অ্যাভয়েড করা হয়, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের অবশ্যই আমি অবশ্যই ফিমেলদের বলি ওরা কন্ট্রাসেপ্টিভটাকে বাদ দেওয়ার জন্য, কারণ আমি মনে করি যে অনেক সময় এটা তো ফিমেলদের চয়েস থাকে না, ইটস পার্টনারস চয়েস। যাই হোক, সেটা অনেক সময় তাদের রিস্ক থাকে, অনেকে খেতেও চায় না। সো এগুলো একটা ফ্যাক্টর। এছাড়া দেখা যায় আপনার যারা ইমোবাইল, যারা শারীরিক কায়িক পরিশ্রম করে না, আমরা যেখানে আপনার হেঁটে যাওয়া যায় সেখানে আমরা একটা গাড়ি নিচ্ছি, রিক্সা নিচ্ছি, এটা একটু অ্যাভয়েড করা উচিত। খাদ্যাভ্যাস, আমরা কিন্তু ভেজিটেবল অনেকে খেতে চাই না এখন বর্তমান যুগে, ফ্রুট খেতে চাই না, এগুলো কিন্তু খাওয়া উচিত। এবং ভিটামিন ডি, এখন তো সবাই, আপনি যাচ্ছেন সবাই খালি ভিটামিন ডি এর জন্য কথাবার্তা। আমি তো চিন্তা করি ভিটামিন ডি ইনটক্সিকেশন হয়ে যাবে। আপনার এত খাওয়ার দরকার নেই, আমাদের সকালে সানলাইট আছে, সেটা আপনি আধা ঘন্টা 30 মিনিট থাকলেই হবে, 10টা থেকে ঠিক 11টা পর্যন্ত 30 মিনিট থাকলেই হবে, আপনার খাওয়া কেনা দরকার নেই। কিন্তু সবাই সাপ্লিমেন্টের জন্য পাগল হয়ে যায়, তো সেইটাই বলি। আর হচ্ছে আপনার একটু রেগুলার এক্সারসাইজ, র্যান্ডম এক্সারসাইজ করি, বড়টা এরকম না, আপনাকে ডেইলি 30 মিনিটস হাঁটলেই হবে, এবং উইকলি 5 days, আপনাকে 7 দিন হাঁটতে হবে কথা নেই, মিনিমাম এটুকু হাঁটলেই হবে। তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্ট্রোক প্রিভেনশন করা সম্ভব। স্ট্রোকের ট্রিটমেন্ট যদি আমরা আর্লিয়েস্ট পিরিয়ডে শুরু করতে পারি, সেক্ষেত্রে কি এটা পুরোপুরি কিউরেবল কিনা? হ্যাঁ, মানে আসলে যেটা ক্লট ইসকেমিক যে স্ট্রোক আছে, আপনি টাইম মতো আসতে পারেন 3.5 ঘন্টার মধ্যে, যে ড্রাগগুলো দেই এগুলো কিন্তু প্রায় 80% ক্ষেত্রে কাজ করে, এবং আপনার যে ডিসেবল হয়ে যাওয়া সেটা কিন্তু কমায়, এবং আপনার ডেথ রেটও কমায়। সো আমরা স্ট্রোককে যদি আমরা বলি যে আপনার স্ট্রোকের কত পার্সেন্ট আসলে ডেথ, কত পার্সেন্ট ডিসেবিলিটি, কত পার্সেন্ট ভালো হয়, সেটাকে আমি 1/3 বলে আমি ইজিলি মনে রাখা যায়। আচ্ছা, আপনি দেখবেন স্ট্রোকের 30% হসপিটালে আসে মারা যায়, হ্যাঁ, আর 1/3 ক্ষেত্রে দেখবেন আপনি সে বেঁচে গেলেও ডিসেবল থাকে, হ্যাঁ, পুরোপুরি সে কখনোই ফিরে আসে না। আর 1/3 ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 95% ক্ষেত্রে কিউর হয়ে যায়, সে অ্যাটলিস্ট চলতে পারে। এটা কি ট্রিটমেন্টের টাইমের জন্য হয়, নাকি তার ম্যাসিভ স্ট্রোক, নাকি কতটুকু মাইল্ড হলো সেটার উপর ডিপেন্ড করে? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। অ্যাকচুয়াল হচ্ছে আপনি কতক্ষণের মধ্যে আপনি আসছেন সেটা একটা ফ্যাক্টর, ট্রিটমেন্ট কী পাচ্ছেন সেটা ফ্যাক্টর, 3 নম্বর হচ্ছে তার লোকেশন কতটুকু স্ট্রোক হয়েছে সেটা একটা ফ্যাক্টর, এবং আপনার পরবর্তী নিউরো রিহ্যাবিলিটেশন, মানে আপনার শুধু ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু আপনি আসলে জানেন না আপনি পরবর্তী চিকিৎসার ধাপ কী। সো এগুলো সব কিছু মিলিয়ে আসলে আমরা এই জন্য অনেকেই বলে যে আসলে ওই স্ট্রোক উনি রুগীটা ভালো হয়েছে, আমি কেন ভালো হইনি, আমরা কিন্তু শুনতে হয়। প্যারালাইসিস কি পুরোপুরি কখনো চলে যায় কিনা ফিজিওথেরাপি অ্যান্ড এভরিথিং এর পরে? আবার একটা স্ট্রোকের পেশেন্টের কাউন্সিলরের কাছে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট? প্যারালাইসিস আসলে কি, আমি আগেই বললাম যে 1/3 ক্ষেত্রে কিন্তু সে রিকভার হয়ে যায়, এবং আর্লি ট্রিটমেন্ট করলে পুরোপুরি রিকভার হয় 1/3 কেসে। হ্যাঁ, এবং এরকম হয়, আমি আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, যেটা হচ্ছে প্রায় অনেক সময় কিছু রোগী 3 মান্থে ভালো হয়, কিছু 6 মান্থ, আপ টু 1 years, হাইস্ট 2 years। 2 years পরে আসলে আমার কাছে অনেক রোগী আসে, স্যার অনেক ডাক্তার দেখিয়েছি, 2 years হয়ে গেছে, আমার তো ভালো হচ্ছে না প্যারালাইসিস। তখন কিন্তু আসলে নিয়ে আমাদের ব্রেন রিজেনারেশনটা অলরেডি 2 years মধ্যে হয়ে যায়, তারপরে ভালো হওয়া কিন্তু অনেক খুব কঠিন, টাফ। সো কাউন্সিলরের কাছে যাতে যাওয়া উচিত। হ্যাঁ, কাউন্সিলিং অবশ্যই। উনি তো দেখা যাচ্ছে সে আসলে ডিপ্রেস হয়ে যায়, অনেক ডিপ্রেস। একটা ফ্যামিলি, আপনি জানেন স্ট্রোকের একটা ফ্যামিলি সাথে একটা পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট, সে যখন ডিপেন্ডেন্ট হয় তখন আমার কাছে রোগী অনেক কান্নাকাটি করে, কারণ সে আগে ইনকাম করতে পারতো, এখন পারছে না। সো অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঘুম আসে না, অস্থির লাগা, এবং সে ফ্যামিলির কাছে একটু বোঝা হয়ে যায় আসছে। সো তখন আমি দেখি এগুলো কাছে, তখন আমি ফ্যামিলিকে কাউন্সিলিং করা, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার সবার ফ্যামিলি যাদের আছে তাদেরকে সাপোর্ট করা উচিত, কারণ সেই ছিল এক ফ্যামিলির একটা ইনকাম সোর্স। তো যার কারণে কিন্তু তাকে কাউন্সিলিংয়ে যাওয়া উচিত, এবং তাকে আবার কেমনে মোটিভেশন দিয়ে তাকে আবার অ্যাক্টিভ রাখা বা নতুন কোনো কিছুতে ইনভলভ করা। সো আই গট ইট, অ্যান্ড আই থিঙ্ক যে আমার দর্শকরাও এটা অলরেডি বুঝতে পেরেছে কি করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এরই সাথে আমি ডক্টর শ্রাবণী তহিদা আজকের মতো স্বাস্থ্য পরামর্শ থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং ইম্পর্ট্যান্ট পার্সনকে নিয়ে নেক্সট এপিসোডে দেখা হবে। আর আজকে যেতে বলতে চাই, স্ট্রোক কিন্তু একটা ফ্যামিলির জন্য বার্ডেন, এটা যাতে না হয় সেই চেষ্টাটাই আমাদেরকে করতে হবে। আর সেজন্য লাইফস্টাইল মডিফিকেশন অনেক ইম্পর্ট্যান্ট, নিজেকে ভালোবাসা, সুস্থ রাখা আরও বেশি ইম্পর্ট্যান্ট। আজকের মতো আল্লাহ হাফেজ।